আসসালামু আলাইকুম। সাফা বাংলা টিভিতে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে সবার প্রথমে রয়েছে বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার 2 নং আসামি রিফাত ফরাজীকে যে কৌশলে গ্রেফতার করা হয়েছে। জানবো হুঙ্কার দিয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম রিফাত হত্যা মামলা নিয়ে যা বললেন। এরপর জানবো রিফাতকে হারিয়ে বন্ধুর আবেগঘন স্ট্যাটাস কি ছিল যা সবাইকে কাঁদিয়েছে। তারপর জানবো বাংলাদেশের খেলা দেখে যে কারণে অবাক কোহলি রোহিতকে নিয়ে যা বললেন। এরপর মাশরাফি তামিমের পাশে দাঁড়িয়ে যা বললেন রোডস। সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বরগুনায় প্রকাশ্য সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার 2 নং আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 2:30টার দিকে তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে বরগুনার পুলিশ সুপার এএসপি মোহাম্মদ মারুফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিফাত ফরাজীকে গ্রেফতারে 7 দিন ধরে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে 4 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি, 2টি শটগানের গুলির খোসা এবং 3টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় এএসপি শাহজাহান সহ 4 পুলিশ সদস্য আহত হন। নয়ন বন্ডের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় নয়ন বন্ডকে অভিযুক্ত করে বিভিন্ন সময় আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ। এসব মামলার মধ্যে 2টি মাদক মামলা, 1টি অস্ত্র মামলা, হত্যা চেষ্টা সহ 5টি মারামারির মামলা রয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত 11 নম্বর আসামি অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা অভিযুক্ত তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া নাজমুল হাসান, সাগর ও সাইমুন নামে অপর 3 জন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছেন। এদিকে মামলার 12 নম্বর আসামি টিকটক হৃদয় গ্রেফতার হলেও তিনি বরগুনা জেলা পুলিশের কাছে পৌঁছাননি। দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাত হত্যাকাণ্ডে সর্বশেষ গ্রেফতার হওয়া 5 আসামি সাইমুন, সাগর, অলি, নাজমুল ও তানভীরকে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বরগুনার রাস্তায় ফেলে প্রকাশ্যে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা কাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের রেহাই নেই। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। তিনি বলেন, মামলাটি মাত্র প্রাথমিক পর্যায়ে আছে। এই সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসব। রিফাত শরীফ হত্যা মামলার 2 নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেফতারের পর বুধবার সকাল 10টায় বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে গ্রেফতার হওয়া রিফাত ফরাজীকেও হাজির করা হয়। ফরাজীকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, রিফাত ফরাজীকে মঙ্গলবার রাত 2টার দিকে বরগুনার সদর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কিভাবে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। তাকে আজ বুধবার আদালতে হাজির করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত ফরাজী হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এখনো পর্যন্ত তেমন একটা জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া যাবে তা আপনাদের জানানো হবে। রিফাত হত্যা মামলা যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি করে ডিআইজি বলেন, মামলার 2 নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল 1 নম্বর আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এজাহারভুক্ত 5 আসামি গ্রেফতার আছে। এজাহারের বাইরেও 5 জনকে গ্রেফতার করেছি। তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে, যার ফলে মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এজাহারের উল্লেখযোগ্য অংশই গ্রেফতার হয়েছে। এদিকে রিফাত হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে বন্ধু রিফাত শরীফকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিফাতের ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুরুল আলম জন। স্ট্যাটাসের সঙ্গে রিফাতের সঙ্গে সময়ের নানা স্মৃতি বিজড়িত 30টি ছবি পোস্ট করেছিলেন তিনি। তার সেই স্ট্যাটাসটি অনেকেই শেয়ার করেছেন। এখনো পাঠকের জন্য মঞ্জুরুল আলম জনের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। রিফাত, তোর সঙ্গে জীবনের কিছুটা সময় পথ চলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার জীবনে দেখা সব থেকে সেরা ভালো মানুষটি ছিলি তুই। হয়তো তোর মতো বন্ধু, সঙ্গী, সাথী, ভাই আর জীবনেও পাবো না। তুই আমাদের ছেড়ে অনেক অভিমান নিয়ে চলে গেলি। তোর জন্য আমরা কিছুই করতে পারলাম না, আমাদের মাফ করে দিস। মঞ্জুরুল আলম জন আরো লেখেন, শেষ 10 বছর এ হাসি ছাড়া দেখেছি বলে মনে পড়ে না। তোর দুষ্টু হাসিটা খুব মিস করবো রে। তুই বন্ধু ছিলি না, তুই ছিলি আত্মার ভাই। তোর সঙ্গে অনেক রাগারাগি ঝগড়াঝাটি করেছি। আর কেউ রিফাত এর নামে নালিশ করতে পারবে না, আর বকাও দিতে পারবে না। আর কেউ কোনোদিন সকালবেলা ঘুম থেকে ডাকতে আসবে না। বন্ধু হারিয়ে আপ্লুত হয়ে জন আরো লেখেন, আর কোনোদিন কল দিয়ে বলবি না, দাঁড়া বাসার সামনে 5 মিনিট আসতেছি ভাইয়া। ইচ্ছা ছিল সারা জীবন একসঙ্গে পথ চলবো, কিন্তু সেটা আর হলো না। আমি জানি অনেক কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেলি। বাকি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই আমাদের মাঝে বেঁচে থাকবি। যেখানেই থাকিস ভালো থাকিস, আল্লাহ তোকে জান্নাতবাসী করুক। ওদিকে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিলেও খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল ভারতের কাছে 28 রানের ব্যবধানে হেরে সেরা 4-এর সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়েছেন টাইগাররা। ফলে আগামী 5 জুলাই পাকিস্তানের বিপক্ষে
রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। সেরা 4-এর দৌড় থেকে ছিটকে পড়লেও টুর্নামেন্টের শুরু থেকেই বেশ ধারাবাহিক ছিল বাংলাদেশ ক্রিকেট দল। বোলিংয়ে খুব একটা ধার না থাকলেও ব্যাটসম্যানদের নৈপুণ্যে আসর জুড়ে দারুণ সব লড়াই উপহার দিয়ে আসছিল লাল সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে টাইগাররা জানান দিয়েছিল সেমির জন্য আমরাও ফেভারিট। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় প্রতিপক্ষের সঙ্গেও তীব্র লড়াই করে বাংলাদেশ, কিন্তু ছোটখাটো কিছু ভুলে ওই ম্যাচ দুটি হাতছাড়া হয়ে যায়, যার মাসুল এখন বেশ ভালো করেই দিতে হচ্ছে। শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বাংলাদেশ গতকালও দেখিয়েছে। হয়তো উপরের সারির একজন ব্যাটসম্যান আরো একটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে ভারত বধের কাব্যও লিখতে পারত মাশরাফির দল, কিন্তু তা আর হয়নি। ফলে ম্যাচ আর সেমির আগে বিদায় নিতে হচ্ছে স্টিভ রোডসের ছাত্রদের। এদিকে সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা বেশ মনে ধরেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। তাই গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ক্রিকেট দলের অকুণ্ঠ প্রশংসা করেন তিনি। বাংলাদেশ সত্যিই পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত লড়াকু ক্রিকেট উপহার দিয়েছে। এই লড়াই করার মানসিকতার জন্য তাদের বিশেষ কৃতিত্ব দেওয়া উচিত। আর গতকাল তো তারা শেষ উইকেট পর্যন্ত জয়ের লড়াইয়ে টিকেছিল। এরপর নিজ দলের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার স্বস্তি প্রকাশ করলেন কোহলি। এর জন্য নিজেদের কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দেন তিনি। আমাদেরকে জয়ের জন্য লড়াই করতেই হবে, জয় পাওয়ার জন্য আমরা খুশি, তবে আমরা সবচেয়ে বেশি খুশি সেমিফাইনালে নিশ্চিত করতে পারায়। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ সেরা দুই ব্যাটসম্যানই ভারতীয় দলের। বিরাট কোহলি বেশ কয়েক বছর ধরেই আছেন শীর্ষস্থান দখল করে, আর দুইয়ে আছেন দলটির ওপেনার রোহিত শর্মা। তবে শীর্ষে থাকলেও কোহলি নিজেকে নয়, বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে তার ভোট গেল রোহিত শর্মার বাক্সে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে রোহিত ম্যাচ জয়ী ইনিংস খেলায় ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে 104 রানে দারুণ এক ইনিংস খেলেও ব্যক্তিগত মাত্র 9 রানে মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের হাতে জীবন পান রোহিত। জীবন পেয়ে শেষ সুযোগটাতে বেশ ভালোভাবে কাজে লাগান তিনি। টাইগার বোলারদের আক্ষেপের আস্থা করে ফেলে তুলে নেন ক্যারিয়ারের 26 ও এবার বিশ্বকাপে 4র্থ সেঞ্চুরি। আর সেঞ্চুরি করে অনবদ্য এক রেকর্ডও করে ফেললেন এই ওপেনার। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পর এখন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে 4টি সেঞ্চুরির মালিক রোহিত। ম্যাচ শেষে যার পরনাই রোহিতের উপর বেশ খুশি কোহলি। এবারের বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও সতীর্থের এমন পারফরমেন্সে উচ্ছ্বাসিত তিনি। আমি অনেক বছর ধরে ওর এরকম ব্যাটিং দেখে আসছি। আমি জনসম্মুখে একটি বলতে চাই, আর তা হলো আমার মতো ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিতই। যখন সে ব্যাট করে তখন আমরা বড় সংগ্রহের পথে থাকি। তার খেলার কৌশলও আমাদেরকে বেশ সাহায্য করে। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 122, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 140 এবং ইংল্যান্ডের বিপক্ষে 102 রানের 3টি শতক হাঁকালেন রোহিত, যার সুবাদে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান 544 রান। সংগ্রাহকও এই উদ্বোধনী ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে সব খেলা শেষে প্রেস কনফারেন্স করেছেন এবং এসব কথা বলেছেন, কিন্তু আজ আসেনি মাশরাফি বিন মুর্তজা। অথচ বাংলাদেশ মিডিয়া অপেক্ষায় ছিলেন তার কথা শুনতে। স্বপ্নভঙ্গের বেদনাকে কিভাবে দেখছেন মাশরাফি, ম্যাচের ব্যবচ্ছেদই বা কি, তা খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অল্প কথায় বলেও দিয়েছেন। তাই বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্নভঙ্গের ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে এলেন কোচ স্টিভ রোডস। তিনি তো আর বাংলাদেশি নন, ইংলিশ, যাদের আবেগ এমনিতেই কম। তাই চোখে মুখে হতাশা, বেদনা, দুঃখ, যন্ত্রণার চিহ্নও খুব কম। কথা বললেন এমন ভাবে যেন যা হয়েছে সেটাই অনেক। ভাবটা এমন, দলের এমন পারফরমেন্স ও ফলে তিনি সন্তুষ্ট। কিন্তু আজ যে ক্রিকেটারদের ব্যর্থতা আর ব্যাটসম্যানদের দায়িত্ব ও কর্তব্যবোধের কমতির কারণে দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তা একবারের জন্য বলেননি স্টিভ রোডস। অধিনায়ক মাশরাফির বোলিং অকার্যকারিতা, তামিমের ক্যাচ ড্রপ আর অনুজ্জ্বল ব্যাটিং, এসব নিয়ে প্রশ্ন করা হলেও টাইগার কোচের মুখ থেকে একটি নেতিবাচক কথাও বের হয়নি। তিনি সবার পক্ষে কথা বলেছেন। তার কণ্ঠে আক্ষেপ একটাই, 30 রান বেশি করে ফেলেছে ভারত। সেটা কি নিজেদের আলগা আর কমজোরি বোলিং এর কারণে? না, তাও নয়, পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হলে স্টিভ রোডসের ব্যাখ্যা, মনে হয় টসটা খুব ক্রুশিয়াল ছিল। সকালে উইকেটটা সহজ ছিল, ব্যাটিং করাটাও ছিল তুলনামূলক স্বস্তি, যে কারণে 30টি রান বেশি হয়েছে। ভাববেন না, তিনি বলেছেন রোহিত শর্মার ক্যাচ ড্রপের কারণে অমন হয়েছে। বাংলাদেশ কোচের ধারণা উইকেট সহজ ছিল বলেই ভারতীয়রা 30 রান বেশি করতে পেরেছে। একই উইকেট পরের সেশনে স্লো হয়ে পড়েছিল, তাই স্বচ্ছন্দ ও সাবলীল ব্যাটিং করা সম্ভব হয়নি। আমরা 30 রান বেশি দিয়েছি আর হেরেছি 28 রানে। সৌম্য সরকার, মুশফিকুর রহিম আর লিটন দাস এবং সাকিবের আউট সবগুলোই ক্রিকেটীয় পরিভাষায় সফট ডিসমিসাল। প্রশ্ন করা হলো, আচ্ছা, এক ইনিংসে এতগুলো ব্যাটসম্যান সফট ডিসমিসাল কি পরাজয়ের অন্যতম কারণ? রোডসের ব্যাখ্যা, খালি চোখে সফট ডিসমিসাল মনে হলেও আসলে তা নয়। ওই আউটগুলো বেশিরভাগই ছিল স্লোয়ার ডেলিভারি, বোলারদের ক্রেডিট ছিল, তারাও বুদ্ধি খাটিয়ে ছুড়েছেন। আর উইকেট স্লো হয়ে যাওয়ায় ভারতীয় বোলারদের স্লোয়ার ছোড়াও যায় সহজ হয়ে।
আর সেই স্লোয়ারগুলোর বিপক্ষে আমাদের ব্যাটসম্যানদের আউট হতে দেখে হয়তো মনে হয়েছে সফট ডিসমিসাল। সেমিফাইনাল খেলতে না পারার হতাশা তাকে খুব পোড়াচ্ছে কথা শুনে ও শরীরী অভিব্যক্তি দেখে তা মনে হলো না, বরং অনেক সাজানো গোছানো বক্তব্যের মতো বলে দিলেন, আমি সেই অর্থে হতাশ নই, বরং আমরা 3টি ম্যাচ জিতেছি, দুটি বড় দলকে হারিয়েছি, সেটাই অনেক কৃতিত্বের গর্বেরও। আমি আমার দলকে নিয়ে সন্তুষ্ট, গর্বিত। তামিমের ক্যাচ মিস ও তার এবারের বিশ্বকাপে ভালো খেলতে না পারা নিয়েও তেমন অসন্তোষ নেই তার। তাই মুখে এমন কথা আসলেও তামিমের ভাগ্য সহায় ছিল না। সে প্রাণপণ চেষ্টা করেছে, অনুশীলনে প্রচুর পরিশ্রম করেছে, বাড়তি ঘাম ঝরিয়েছে, অনেক মন প্রাণ দিয়ে ব্যাটিং প্র্যাকটিসও করেছে, কিন্তু যে কোনো কারণেই হোক রান পায়নি। আসলে কখনো কখনো এমন হয়, যখন অনেক প্রাণপণ চেষ্টাও সফল হয় না, যায় বিফলে। তামিমের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। ভুলে গেলে চলবে না, তামিম দলের অন্যতম প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, অনেক ম্যাচ জয়ের নায়কও। অতীতে তার হাত ধরেই অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ। আমার বিশ্বাস ও মেধাবী ও প্রতিভাবান, বয়সও মোটামুটি অনুকূলে, হয়তো 4 বছর পর বিশ্বকাপে আবার সুযোগ পাবে। একইভাবে প্রশ্ন উঠল মাশরাফির বোলিং নিয়েও। এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বসলেন, আচ্ছা দলে মাশরাফির বোলিংটা কেমন ছিল, তা নিয়ে কি আপনি সন্তুষ্ট? এখানেও কোচ রোডস অধিনায়ক মাশরাফির পাশে। তার ব্যাখ্যা, মাশরাফি প্রাণপণ চেষ্টা করেছে, সে সাহসী যোদ্ধা, বাংলাদেশের ক্রিকেটার, এক সফল সেনাপতি। যে কারণেই হোক না কেন হয়তো সে সফল হয়নি। আমি নিশ্চিত সে নিজেও তার পারফরমেন্সে অসন্তুষ্ট, হতাশ। রোহিত শর্মার ক্যাচ নিয়ে প্রশ্ন করা হলে স্টিভ রোডস বলে ওঠেন, আমরা জানি তামিম সেফ হ্যান্ড, তার হাত ফসকে ক্যাচ বের হয় কম, তবে আজ সেই ভাইটাল ক্যাচ ড্রপ হয়েছে। রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের ক্যাচ ড্রপ হলে পরিণতি নেতিবাচকই হয়, সেটাই হয়েছে।